নমস্কার। আজ ২৯ এপ্রিল। দিনটি ইতিহাসের পাতায় এক বিচিত্র ও বর্ণিল সমাহার, যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে সশস্ত্র বিপ্লব, কালজয়ী সাহিত্য এবং মাটির সুর। স্মরণ করছি আমাদের জাতীয় স্তরের প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের, পাশাপাশি বিশ্বজনীন সৃজনশীলতা আর অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা অদম্য পুরুষকে। শুরুতেই বিনম্র শ্রদ্ধা জানাই অগ্নিযুগের সশস্ত্র বিপ্লবী বিমল দাশগুপ্তকে। তিনি মাত্র 10 বছর বয়সে মেদিনীপুর হিন্দু স্কুলের ছাত্র অবস্থায় 1920 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং 12-13 বছর বয়স থেকে সক্রিয়ভাবে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেন। তিনি বিপ্লবী দীনেশ গুপ্তের মন্ত্রশিষ্য হয়ে জেলাশাসক জেমস বেডির সত্যাগ্রহীদের ওপর পাশবিক অত্যাচারের প্রতিশোধ নিতে তাঁকে হত্যার সিদ্ধান্ত নেন। সে মতো 1931 খ্রিস্টাব্দের 7 এপ্রিল পেডি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে প্রদর্শনী দেখতে এলে তিনি এবং বিপ্লবী জ্যোতিজীবন ঘোষ পেডিকে গুলি করে হত্যা করেন। 1932 খ্রিস্টাব্দের 29 অক্টোবর তিনি কলকাতায় ক্লাইভ স্ট্রিটে ইউরোপীয় অ্যাসোসিয়েশনের অফিসে প্রেসিডেন্ট মিস্টার ভিলাসকে গুলি করেন, কিন্তু ভিলাস বেঁচে যায়, তিনি ধরা পড়ে যান। তিনি অপরাধ স্বীকার করলেও 12 নভেম্বর তার 10 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ হয়। পেডি হত্যা মামলার আসামি হিসাবে তাকে খুঁজে পেলেও মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খানের নির্দেশে মামলার প্রধান সাক্ষী সুনীল দাস জানান পেডি হত্যাকারী বিমল দাশগুপ্ত নয়। বিচারে পেডি হত্যা মামলা থেকে তিনি বেকসুর খালাস পান। 1932 খ্রিস্টাব্দ থেকে আন্দামান সেলুলার জেল এবং 1938 থেকে অবিভক্ত বাংলার বিভিন্ন জেলে বন্দিদশা অতিবাহিত করে 1942 খ্রিস্টাব্দে মুক্তি লাভ করেন। তার দেশপ্রেম আজও আমাদের শিক্ষণীয় বিষয়। বিপ্লবের কঠোর আবহের সাথেই রয়েছে সাহিত্যের পরশ। প্রত্যক্ষ সাংবাদিক ও শিক্ষাবিদ রামানন্দ চট্টোপাধ্যায়ের সুযোগ্য কন্যা এবং প্রথমা নারী লেখিকাদের অন্যতম শান্তি দেবী 1893 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1912 খ্রিস্টাব্দে তিনি ও তার বোন বেথুন কলেজে পড়ার সময় বিশিষ্ট ভাষাবিদ, আইনজ্ঞ ও অনুবাদক শ্রীশচন্দ্র বসুর ফোক সং অফ হিন্দুস্তান গ্রন্থটি হিন্দুস্তানি উপকথা শিরোনামে অনুবাদ করে খ্যাতি অর্জন করেন। তিনি 1914 খ্রিস্টাব্দে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পদ্মাবতী স্বর্ণপদক অর্জন করেন। শান্তিনিকেতনে তিনি বিশিষ্ট চিত্রশিল্পী নন্দলাল বসুর কাছে আঁকা শেখেন এবং তার আঁকা ছবির দেশ বিদেশে প্রদর্শনী হয়েছে। 1918 খ্রিস্টাব্দে দুই বোনে সংযুক্তা দেবী ছদ্মনামে তাদের প্রথম উপন্যাস উদ্যানলতা রচনা করেন, যাতে কলকাতার নারী জাগরণের প্রথম উন্মেষের ছবি উঠে এসেছে। তিনি বিবাহের পর প্রচুর দেশে ভ্রমণ করেছেন। তার অভিজ্ঞতা প্রবাসী পত্রিকায় লিখতেন এবং পরে তিনি ওই পত্রিকার সম্পাদকীয় বিভাগের দায়িত্বপূর্ণতার সাথে কাজ করেছেন। তিনি তার ভারত মুক্তি সাধক রামানন্দ চট্টোপাধ্যায় ও অর্ধ শতাব্দীর বাংলা গ্রন্থটির জন্য 1949 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক অর্জন করেন। বাঙালির মধ্যবিত্ত জীবনের, বিশেষ করে নারী জীবনের অন্তরঙ্গ অভিজ্ঞতা ও আধুনিক চিন্তার ইতিহাসের উন্মেষে নানা চিহ্ন সম্বলিত স্মৃতির সৌরভ, জীবনদোলা, দুহিতা ইত্যাদি উল্লেখযোগ্য উপন্যাস সহ তিনি শিশুপাঠ্য সাত রাজার ধন, হুক্কা হুয়া,
কেমন জব্দ, এছাড়া উষসী, স্মৃতির সিঁদুর, বধূবরণ, দেওয়ালের আড়াল এবং পঞ্চদশীর মতো অনেক গল্প ও অন্যান্য গ্রন্থ রচনা করেছেন। ভাইয়ের মৃত্যুশোকে তাঁর লেখা শোক ও সান্ত্বনা বইটি মৃত্যুচিন্তার অসাধারণ দলিল। তাঁর ও সীতাদেবীর অনেক গল্প টেলস অফ বেঙ্গল নামে ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং 1919 খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। এবারে বলবো বাংলা শেকড়ের কথা, আর তা বলতে গেলে আজ অসম্ভবী রূপে উঠে আসে লোকসঙ্গীতের সুবিদিত শিল্পী উৎপলেন্দু চৌধুরীর কথা, যার কণ্ঠের জাদুতে পল্লীগীতি, লোকগীতির মাটির সুর জায়গা পেয়েছে জনসাধারণের হৃদয়ে। তিনি 1949 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার সমৃদ্ধ লোকসঙ্গীত আন্দোলনের পথকৃৎ জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী নির্মলানন্দ চৌধুরীর একমাত্র সন্তান। 1953 খ্রিস্টাব্দে তারা কলকাতায় চলে আসেন। তিনি ডন বস্কো ও সেন্ট টমাস স্কুলের পাঠ গ্রহণ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শৈশব থেকে বাবার কাছে এবং পরে বিদিতলাল দাসের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন এবং দক্ষতার সাথে লোকগান শিল্পী হিসাবে পরিচিতি অর্জন করেন। পাশাপাশি ওস্তাদ বাহাদুর খানের কাছে সেতার, শারদ ও পিয়ানো বাদন শেখেন। তিনি বাবার ধারায় বাংলার হারিয়ে যাওয়া লোকগানকে বজায় রাখতে সচেষ্ট ছিলেন। গ্রামোফোন ও ক্যাসেটে গান রেকর্ড করেছেন এবং বাংলা, আসাম ও ত্রিপুরার আঞ্চলিক আঙ্গিকের গান যেমন বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ধাইমাল, সারিগান, ঝুমুর, টুসু ইত্যাদি পুনর্জীবনের ও প্রচারের যথাসাধ্য চেষ্টা করেছেন। তার গভীর সংবেদনশীল গায়কিতে দেশে বিদেশের সঙ্গীতপ্রেমীরা প্রকৃতপক্ষে মন্ত্রমুগ্ধ হয়ে পড়তেন। 60-এর দশক থেকেই বিদেশের লোকগানের প্রতিনিধিত্ব করেন। নিজের সঙ্গীত দল দিয়ে আমেরিকা, কানাডা, ইউরোপ, জার্মানি সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে ভ্রমণ করেন। একই সাথে আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। নাচ শুধুমাত্র শরীরের চালনা নয়, একটি হৃদয়ের ভাষা, শরীরের মাধ্যমে প্রকাশ। আজকের দিনে তামাম বিশ্বের নৃত্যশিল্পীরা নৃত্যশিল্পের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। বিপ্লব, সাহিত্য আর সঙ্গীত যেন নৃত্যের ছন্দে পূর্ণতা পায়। আজকের দিনে ফিরে তাকাবো ইতিহাসের পাতায় জালিয়ানওয়ালাবাগের নরকী হত্যাকাণ্ডের কথা। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে বিশ্বকবি 1919 খ্রিস্টাব্দের 29 এপ্রিল অর্থাৎ আজকের দিনে ব্রিটিশের দেওয়া নাইট উপাধি বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং 30 মে তিনি ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে লিখেছিলেন, সম্মানজনক পদকগুলি আমাদের অপমানের অসঙ্গত প্রেক্ষাপটে আমাদের লজ্জিত করেছে। আজকের প্রতিবেদনটা হয়তো আপনাদের অনেকটা মূল্যবান সময় নষ্ট করলাম, কিন্তু প্রতিবেদনটির সার্থকতা ঠিক এইখানেই। বিপ্লবী বিমল দাশগুপ্তের সশস্ত্র সংগ্রাম, শান্তিদেবীর কলম কিংবা উৎপলেন্দু চৌধুরীর মাটির গান সবই যেন কবিগুরুর প্রতিবাদী চেতনার ভিন্ন ভিন্ন রূপ। বিশ্বকবি শিখিয়েছেন, সম্মান যখন অপমানিত মানবতার পাশে দাঁড়াতে বাধা দেয়, তৎক্ষণাৎ সেই সম্মান ছুঁড়ে ফেলার শ্রেয়। 29 এপ্রিল আমাকে শিখিয়েছে বৈচিত্র্যের মাঝে ঐক্যের কথা। বিপ্লব সাহস যোগায়, সাহিত্য ভাবতে শেখায়, সঙ্গীত ও নৃত্য অর্থাৎ চারুকলা বাঁচতে শিখিয়েছে, আর কবিগুরুর প্রতিবাদ মেরুদণ্ড সোজা রাখতে শিখিয়েছে। এই বিশেষ দিনে তাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। জয় হিন্দ।